এবং দিনের পর দিন সেই বাস্তুর উপর যদি কোনো তন্ত্র মন্ত্র জাদু টোনা কালো জাদু ব্ল্যাক ম্যাজিক নানান শক্তির প্রয়োগ অপপ্রয়োগ হয়, তাহলে সেই বাস্তুতে বাড়িতে দিনের পর দিন রাতের পর রাত প্রচুর প্রভূত তুলসী গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শুকিয়ে গেছে সমস্ত গাছ। যেই গাছ যদি বাস্তুতে থাকে তা অর্থ উন্নতি বা আর্থিক সমৃদ্ধির কারক হিসেবে কাজ করে। এই মানি প্ল্যান্ট যেই জায়গায় আপনি রোপণ করছেন বা রাখছেন, কখনো এটা যদি লতানো জাতীয় গাছ, তাই কখনো সেখান থেকে নিচের দিকে যেন সেটা লতিয়ে না যায়। বিবাহ বাধা, সুতরাং প্রেমজ সম্পর্কের সমস্যা, দাম্পত্য কলহ, প্রেম বৃদ্ধি করা, সংসারে দাম্পত্যে সংসারের পারিবারিক সদস্যদের নিজেদের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম প্রীতি, এই যে বিষয়গুলোকে বৃদ্ধি করা, যে কোনো কাজে অগ্রগতি বৃদ্ধি হওয়ার প্রতীক কিন্তু এই চাইনিজ। এই শমী গাছে আমাদের নবগ্রহের যিনি অন্যতম এক গ্রহ অর্থাৎ শনিদেব, শনি মহারাজের অবস্থান কিন্তু এই শমী গাছ। আপনার কর্মচারী, আপনার বাড়ির যারা কাজের জন্য যে সমস্ত মানুষরা নিযুক্ত, তারা আপনার কথা শুনছেন না। এই পরিস্থিতিতে ওয়ার্কার্স, লেবার্স, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যও গৃহে বা বাস্তুতে থাকলে প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি বৃদ্ধি পায়। পারিবারিক বা বাস্তুতে অবস্থানকারী প্রতিটি ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির প্রভাব থাকবে। তাহলে সেই ইতিবাচক শক্তির প্রসারণকারী 10টি বিশেষ গাছ নিয়ে একটা ফিল্টারের মতন কাজ করে, ইতিবাচক শক্তিটাকে ছড়িয়ে দেবে, নেতিবাচক শক্তিটাকে নিজের মধ্যে সমাহিত করে নেবে। জয় মা। আজকে বাস্তু বিষয়ক গাছ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা বহুবিধ বাস্তু সংক্রান্ত ভিডিও ইতিমধ্যে আলোচনা করেছি, যেখানে বাস্তুতে শত্রুর উপস্থিতি, বাস্তুতে শত্রুর প্রভাব, বাস্তুতে শত্রুর ক্ষতি, বাস্তুতে তন্ত্রের প্রয়োগ এবং কোন গাছ আপনার বাস্তুর জন্য শুভ আর কোন গাছ বাস্তুর জন্য অশুভ, সেই বিষয়ক আলোচনাও ইতিমধ্যে চ্যানেলে করেছি। আজকে আলোচনা করব বাস্তুর এমন 10টি গাছ, যেই 10টি গাছ আপনার বাস্তুতে যদি উপস্থিত থাকে তাহলে নিশ্চিত তাতে আপনার বাস্তু দোষও দূর হবে এবং তাতে বাস্তুর পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচক যে একটা শক্তি সেইটিও বৃদ্ধি পাবে। অর্থাৎ বাস্তুর জন্য উপাদেয় 10টি গাছ, বাস্তুর জন্য ইতিবাচক 10টি গাছ এবং বাস্তুতে শুভ ফল প্রদানকারী, বাস্তু দোষ নিরসনকারী এবং আপনার বাস্তু যদি পজিটিভ থাকে, বাস্তুতে যদি পজিটিভ প্রভাব থাকে, তাহলে নিশ্চিত পারিবারিক বা বাস্তুতে অবস্থানকারী প্রতিটি ব্যক্তির জীবনে ইতিবাচক শক্তির প্রভাব থাকবে। তাহলে সেই ইতিবাচক শক্তির প্রসারণকারী 10টি বিশেষ গাছ নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনার পূর্বে যারা নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করব, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি অথচ চ্যানেলটি এখনো দেখছেন, যদি ভিডিওটি এবং চ্যানেলটি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন ভিডিও পোস্ট হলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছায়। আর যারা বাস্তু, তন্ত্র বা জ্যোতিষ সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য অথবা যে কোনো ধরনের প্রশ্ন নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অথবা চাইছেন প্রতিকার সংগ্রহের জন্য, তাহলে অবশ্যই আপনারা নিচে ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বরে অ্যাপয়েন্টমেন্ট করে অনলাইন এবং অফলাইন পরিষেবার লাভ নিতে পারেন। আলোচনা করছি বাস্তুতে গাছের প্রভাব বা উপস্থিতি। বাস্তুতে গাছের উপস্থিতি আলোচনা করলেই বা বাস্তু সংক্রান্ত ভিডিও আলোচনা করলেই গাছপালা তার মধ্যে এসেই যায়। তার কারণ একটি তথ্য বা একটি ধারণা প্রচলিত রয়েছে যে কাঁটাযুক্ত গাছ বাস্তুর জন্য অশুভ এবং যেই সমস্ত গাছ যাদের পাতা বা গাছের গায়ে আঘাত লাগলে কষ বা এক ধরনের সাদা আঠা জাতীয় দ্রব্য বের হয়, সেই গাছগুলির মধ্যেও বেশিরভাগই কিন্তু বাস্তুর জন্য বা গৃহের জন্য অশুভ ফল প্রদান করে। কিন্তু এখন প্রশ্ন, বাস্তুতে লাগানো যায় বা রাখা যায় বা রাখা যায় না সেই ধরনের বহুবিধ গাছ সম্পর্কে, অর্থাৎ কোনটা আমাদের বাস্তুতে ইতিবাচক ফল প্রদান করে, কোনটা কোন দিকে রাখা শুভ, তা নিয়ে তো বিস্তৃত ভিডিও আলোচনা করেছি। কিন্তু প্রধান ইতিবাচক শক্তি প্রসারণকারী বাস্তুতে যে আমাদের দোষগুলি থাকে, সেই দোষগুলিকে দূর করবার জন্য সহযোগী কয়েকটি বা প্রধান কিছু গাছ, যেই গাছগুলো
আমাদের কাছে অবশ্যই আশীর্বাদ স্বরূপ। এই গাছগুলোর মধ্যে প্রথমতই আমি উল্লেখ করব যে তুলসী গাছ। তবে সেটা বলবার পূর্বে একটি কথা আমাকে বলতে হবে যে এমন গাছ আমি আজকে আলোচনা করব যেগুলো ইনডোর এবং আউটডোর অর্থাৎ ঘরের ভেতরে এবং বাইরে বাস্তুতে যেখানেই রাখুন না কেন তাতে পজিটিভ এনার্জি অর্থাৎ ইতিবাচক শক্তি বৃদ্ধি হবে, বাস্তুর দোষ দূর হবে এবং অবশ্যই যদি গ্রহের কোনো অশুভ প্রভাব আপনার উপর থাকে তাহলে সেই গ্রহগত অশুভ প্রভাবও দূর হবে। অর্থাৎ সকল প্রকার কুপ্রভাব এবং সকল প্রকার সমস্যার সমাধান বা নিরসনের জন্য উপাদেয় 10টি বাস্তু সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনকারী 10টি গাছ, যার মধ্যে উল্লেখ করে দিয়েছি প্রথমেই তুলসী গাছ। মূলত সনাতন ধর্ম তথা হিন্দু ধর্মে আমরা তুলসী গাছ, বেল গাছ, কিছু কিছু গাছ আছে যেগুলোকে অত্যন্ত ইতিবাচক বা অত্যন্ত পজিটিভ শক্তি সমৃদ্ধ বলে মনে করে থাকি। তুলসী গাছকে তো আমরা দেবী রূপে পূজাও করি। দেবী তুলসীর মূল উপস্থিতিই হলো তুলসী বৃক্ষ বা তুলসী গাছ, যে তুলসী গাছে সাক্ষাৎ শ্রীহরি ভগবান বিষ্ণু অবস্থান করে। এবং শুধুমাত্র ভগবান শ্রী বিষ্ণু নয়, 33 কোটি দেবতারই বাস এই তুলসী গাছে বলে মান্যতা রয়েছে। এই গাছ আপনার বাস্তুর উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে যদি উপস্থিত থাকে তা আপনার বাস্তুর জন্য অবশ্যই ইতিবাচক বা পজিটিভ শক্তি প্রসারণে সাহায্য করবে। এইবার আমরা বহু ক্ষেত্রেই বাস্তুতে শত্রুর ক্ষতি, বাস্তুতে তন্ত্র প্রয়োগ, বাস্তুতে নানাবিধ ক্ষতির বিষয়ে আলোচনা করেছি। সেখানে বারংবার বলেছি যে অনেক ক্ষেত্রে শত্রু কি করে, বিভিন্ন তান্ত্রিক বা বিভিন্ন জ্যোতিষীর কাছ থেকে নানান ক্ষতির দ্রব্য সামগ্রী সংগ্রহ করে নিয়ে এসে বাস্তুতে আপনার বাড়ির মাটিতে বা জমিতে সেটা ফেলে দিয়ে বা পুঁতে দিয়ে চলে যায়। অনেক ক্ষেত্রে গাছের গোড়াতেও সেগুলো পুঁতে দিতে বা সেগুলো রেখে দিতে আমরা দেখি। কিন্তু তুলসী গাছ এমনই এক প্রকার গাছ যার আধ্যাত্মিক গুণ এবং দৈব ক্ষমতা এতটাই বেশি, অবশ্যই তার ঔষধি কার্যকারিতার জন্যও তার মান্যতা রয়েছে, কিন্তু তার আধ্যাত্মিক এবং তার ইতিবাচক শক্তি তার মধ্যে এতটাই বেশি যে সেই গাছ যদি সেই বাস্তুতে উপস্থিত থাকে এবং দিনের পর দিন সেই বাস্তুর উপর যদি কোনো তন্ত্র মন্ত্র, জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, নানান শক্তির প্রয়োগ অপপ্রয়োগ হয়, তাহলে সেই বাস্তুতে তুলসী গাছ কিন্তু বাঁচবে না, অর্থাৎ তুলসী গাছগুলো কিন্তু মরে যাবে। আমি এমন বহু কেস ব্যক্তিগত জীবনে সমাধান করবার জন্য বহু মানুষের সমস্যার ক্ষেত্রে দেখেছি, যে সমস্ত ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে কোনো একজন বিশেষ ব্যক্তি যার বাড়িতে দিনের পর দিন, রাতের পর রাত প্রচুর প্রভূত তুলসী গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, শুকিয়ে গেছে সমস্ত গাছ। এরকমও কিন্তু দৃষ্টান্ত আমরা দেখেছি যে প্রচুর গাছ কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। কেন নষ্ট হলো? কারণ পরবর্তীতে তার বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করে দেখা গেল যে সেই বাড়িতে, সেই বাস্তুতে প্রচুর কিন্তু তন্ত্রক্রিয়া প্রয়োগ করা হয়েছে। দেখা যেত বাড়িতে কোনো বাস্তুতে কোনো তুলসী গাছ লাগালেই সেই গাছটি শুকিয়ে যেত অথবা 1 সপ্তাহের মধ্যে সেই গাছটি পুরো নষ্ট হয়ে যেত। তাই ওই বাড়িতে কোনো তুলসী গাছ টিকতো না। তাই তুলসী গাছ এই ইন্ডিকেশন, এই নিয়ন্ত্রণ অবশ্যই একটা সূচক হিসেবে কাজ করে। একটা অবশ্যই আপনাকে সে এটা প্রকাশ করবে তার ভাষার মাধ্যমে যে সেই বাড়িতে বাস্তুদোষ আছে নাকি নেই। দ্বিতীয়ত, এই তুলসী গাছের পরেই যাকে আমাকে উল্লেখ করতেই হবে সেটা হচ্ছে কলা গাছ। অর্থাৎ হিন্দু তথা সনাতন শাস্ত্রে কলা গাছের যে বিশেষ উপস্থিতি বা বিশেষ যে তার গুরুত্ব, সেটা কিন্তু অস্বীকার করার মতো নয়। আমরা জানি কলা গাছে কার? দেবগুরু বৃহস্পতির কিন্তু অবস্থান। কলা গাছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তাই কলা গাছকে বহু ক্ষেত্রে আমরা তুলসী গাছের ন্যায় কিন্তু কলা গাছে গোড়ায় পূজা করা, জল দেওয়া বা নানান কিছু অর্পণের বিষয়ও কিন্তু আমরা জেনেছি বা দেখেছি। তাই এই কলা গাছ যে গাছে শাস্ত্র মান্যতা দিচ্ছে যে সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতি এবং শ্রীহরি অবস্থান করছেন, সেই কলা গাছকে সনাতনী শাস্ত্রে বাস্তুতে অবস্থানকারী শুভ এবং অবশ্যই ইতিবাচক শক্তি বর্ধনকারী, দোষ নাশকারী গাছ হিসেবে উল্লেখ করা হয়েছে। বাস্তুতে এই কলা গাছ অতীব শুভ এবং অবশ্যই অর্থ উন্নতি ঘটাতে বিশেষভাবে সহযোগিতা করে। আমি তুলসী গাছের ক্ষেত্রে যেমন বললাম, এটা নেগেটিভ অর্থাৎ নেতিবাচক এবং পজিটিভ ইতিবাচক শক্তির একটা উপস্থিতিকে নির্দেশ করে যে ওই বাড়ির বা ওই গৃহের পরিস্থিতি কি হবে, শত্রু কতখানি তার উপর ক্ষতি করছে। তদনুরূপ কলা গাছ কিন্তু এমন গাছ, যেই গাছ যদি বাস্তুতে থাকে তা অর্থ উন্নতি বা আর্থিক সমৃদ্ধির কারক হিসেবে কাজ করে। তার পাশাপাশি দেখবেন যাদের বিবাহ হচ্ছে না, দাম্পত্য কলহ বিবাহের পরেও অথবা প্রেমজ সম্পর্কের সমস্যা তৈরি হচ্ছে, তাদেরকে আমরা বলি কি
কলা গাছের গোড়ায় জল দিতে একটা বিশেষ তার পদ্ধতি আছে, একটা বিশেষ নির্দিষ্ট বার আছে। সেই দিন সেই কলা গাছের গোড়ায় সেই বিশেষ দ্রব্যগুলো অর্পণ করলে তাতে শুভ ফল সে লাভ করবে। এর সুতরাং বিবাহ বাধা, সুতরাং প্রেমজ সম্পর্কের সমস্যা, দাম্পত্য কলহ এবং অর্থ লাভের ক্ষেত্রে বা অর্থ সংকটের ক্ষেত্রে এগুলোকে দূর করতে এবং অবশ্যই ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে বাস্তুতে কলা গাছের ভূমিকা অনস্বীকার্য। এবং বাস্তুতে এই কলা গাছ কোথায় থাকবে? উত্তরে অথবা পূর্ব দিকে যদি এই কলা গাছ স্থাপন করা যায়, অথবা উত্তর পূর্ব, যেখানে আমি তুলসী গাছ রাখার কথাও বলেছি, সেদিকেও যদি একটা ছোট্ট টবেও যদি একটা কলা গাছ রাখা যায়, এটা বাস্তুর জন্য অতীব ইতিবাচক শক্তি বর্ধনকারী এবং সমস্যা সমাধানকারী হিসেবে কাজ করবে। তৃতীয়ত হচ্ছে, আমরা প্রত্যেকেই জানি, আপনারাও জানেন নিশ্চয়ই, বাস্তুতে এবং ফেংশুই, এই ফেংশুইটা মূলত চীন বা চাইনিজদের এক প্রকার জ্যোতিষ এবং প্রতিকারের এক প্রকার পদ্ধতি, যেটা চৈনিক ভূখণ্ড অর্থাৎ চীন থেকে এটার আগমন ঘটেছে। এই ফেংশুইকে তাই ভারতে খুব একটা সনাতনী শাস্ত্রে বিশেষ করে এর কোনো মান্যতা দেওয়া হয়নি। কিন্তু এমন একটি গাছের উল্লেখ আমি করব এবার, তৃতীয়ত অর্থাৎ 3 নম্বর এমন একটি গাছের উল্লেখ করছি কলা এবং তুলসীর পর, যেটি আমরা প্রত্যেকে জানি। আমরা প্রত্যেকেই হয়তো বাড়িতে, আপনাদের মধ্যে বহু সংখ্যক মানুষের বাড়িতে সেই গাছের উপস্থিতিও রয়েছে, কিন্তু এই গাছের কথা আমাকে উল্লেখ করতেই হবে, এবং সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্ট যে নাম, সেই নামের থেকেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে অর্থ বা পয়সা, টাকার সঙ্গে এই গাছের একটা দীর্ঘ সম্পর্ক রয়েছে। আমরা জানি যে মানি প্ল্যান্ট যে বাড়িতে বা যে অফিসে বা যে দোকানে যে জায়গাতে থাকে, সেই বাস্তুর আর্থিক সমৃদ্ধি, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই। তাই আমি প্রথমে উল্লেখ করলাম কি, যে বাড়ি, যে দোকান, যে ব্যবসা স্থল, অর্থাৎ মানি প্ল্যান্ট বলতে কিন্তু কি বোঝায়? অর্থাৎ মানি প্ল্যান্ট বলতে বোঝায় যে অর্থকে চুম্বকের মতন যে গাছটা আকর্ষণ করে। আর বাস্তু নিয়ে আলোচনা হচ্ছে, তাই আমি প্রথমেও অন্য ভিডিওতে বহুবার বলেছি, বাস্তু মানে শুধুমাত্র বাড়ি বা গৃহ নয়। বাস্তু মানে আপনার বাড়ি, আপনার জমি, আপনার দোকান, আপনার অফিস, আপনার ব্যবসা স্থল, যে কোনো জায়গার যে অবস্থা, যে প্রপার্টি, সম্পত্তি, সেটাকেই বাস্তু বলা হয়। সুতরাং মানি প্ল্যান্ট এমন একটা গাছ, আমরা যার গুরুত্ব অনুধাবন করতে গিয়ে, যাকে নিয়ে পড়াশোনা করতে গিয়ে দেখছি, পর্যবেক্ষণ পরীক্ষা করতে গিয়ে দেখছি যে এটা যে কোনো বাস্তুতেই যদি উপস্থিত থাকে, যেখানে আপনি বসে অর্থ রোজগার করছেন বা যেখানে আপনি অবস্থান করছেন, তাহলে সেই বাস্তুর পজিটিভ শক্তি, বিশেষ করে অর্থকে আকর্ষণ করবার যে ক্ষমতা, সেটি বহুগুণ বৃদ্ধি পায়। এবং এই গাছটি এমনই গাছ যেটা ঘরের ভেতরে এবং বাইরে উভয় জায়গাতেই আপনি রাখতে পারবেন। এবং আপনার ঘরের বাইরে বা ভেতরে শুধুমাত্র টবে মাটি দিয়ে এই গাছটিকে পোতা বা রাখা এবং দীর্ঘ পর্যবেক্ষণ করা, এটার পেছনে পরিচর্যা করবার জন্য সময় দেওয়া, কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। আপনি মাটিতে লাগান, আপনি একটি টবের মধ্যে স্থাপন করুন, আপনি অথবা তাকে একটা জলপূর্ণ কোনো পাত্রের মধ্যে বা কোনো বোতল হোক বা যে কোনো জায়গায় তাকে আপনি রাখুন, সেটা ঘরের ভেতরে বাইরে স্বাচ্ছন্দ্যে সে নিজের জায়গা তৈরি করে নেবে। এরকম একটি গাছ, যে গাছটির পরিচর্যারও খুব একটা বিশেষ প্রয়োজনীয়তা হয় না, এই গাছের গৃহে উপস্থিতি, বাস্তুতে উপস্থিতি, যে কোনো বাস্তুতে, সেই বাস্তুতে আমি আবার বলছি মানি ম্যাগনেট অর্থাৎ অর্থকে আকর্ষণকারী চুম্বক রূপে কিন্তু কাজ করে এবং আর্থিক সমস্যা অবশ্যই নিরসন হয়। এর যে মানি প্ল্যান্ট যখনই আপনি রাখবেন, একটা কথা মাথায় রাখবেন, এর গোড়ায় প্রতি শুক্রবার কাঁচা দুধ এবং দই অর্পণ করতে পারেন। তাতে করে আপনার শুক্র শক্তিশালী হবে। আর শুক্র মানে অর্থ, বিলাসবহুলতা, শুক্র মানে বিলাসিতা, শুক্র মানে গ্ল্যামার, শুক্র মানে অর্থ, সম্পদ, সম্পত্তি, সমস্ত কিছুকে কিন্তু নিয়ন্ত্রণ করে। তাই অর্থনৈতিক সমৃদ্ধি লাভের একটা বিশেষ টোটকাই মানি প্ল্যান্টকে দিয়ে হচ্ছে, শুক্রবার এই গাছের গোড়ায় টক দই, দুধ এবং সাদা চাল, এটা যদি অর্পণ করা যায়, নিশ্চিত ভালো ফল আপনি লাভ করবেন। এবং এই গাছটি দক্ষিণ পশ্চিম দিকে বা দক্ষিণ পূর্ব দিকে রাখা কিন্তু শুভ। দক্ষিণ পূর্ব দিক অথবা দক্ষিণ পশ্চিমে রাখা, দক্ষিণ পূর্বে বিশেষত অধিক শুভ। এবং এই গাছটিকে আপনি কিন্তু প্রতিনিয়ত জলের মধ্যে যদি রাখেন, জলটা পরিবর্তন করবেন, এই একটা দায়িত্ব নিশ্চয়ই পালন করবেন। তাতে অবশ্যই এই মানি প্ল্যান্টের অধিক শুভ ফল আপনি লাভ করতে পারবেন। এবং একটা কথা মাথায় রাখবেন, যে মানি প্ল্যান্টের পাতা হলুদ হয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া, এটা কিন্তু অর্থনৈতিক লোকসান বা আর্থিক কিন্তু নেতিবাচক বিষয়কে নির্দেশ করে। তাই তার হাত থেকে গাছকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। এবং এই মানি প্ল্যান্ট যেই জায়গায় আপনি রোপণ করছেন বা রাখছেন, কখনো এটা যদি লতানো জাতীয় গাছ, তাই কখনো সেখান থেকে নিচের দিকে যেন সেটা লতিয়ে না যায়, তার প্রবাহ যেন নিচের দিকে নিম্নমুখী যেন না হয়, সেটা লক্ষ্য রাখতে হবে।
সর্বদা উচ্চমুখী, ঊর্ধ্বমুখী, অর্থাৎ যে জায়গায় আপনি এটাকে রাখছেন বা লাগাচ্ছেন সেখান থেকে ওপরের দিকে এটা বেয়ে উঠবে। তাহলে অর্থনৈতিক বা মানি গ্রোথ যেটা বা আর্থিক যে প্রবাহ সেটা কিন্তু আপনার ইতিবাচক দিকেই যাবে। আর যদি নিচের দিকে যায় সেক্ষেত্রে আর্থিক খরচ বৃদ্ধি পাবে। এর পরবর্তীতে আমি চতুর্থত যে গাছটির কথা উল্লেখ করব, সেইটিও আমাদের ফেংশুইতে অত্যন্ত উল্লেখ্য, অত্যন্ত পরিচিত এবং বিশেষ করে ভারতবর্ষ তথা সমগ্র ক্ষেত্রে সনাতনী যারা রয়েছে তারা নানান রকম তন্ত্র জ্যোতিষের সাথে ফেংশুইর বিষয়গুলো বা প্রতিকারগুলোকেও যেহেতু নিয়ে চর্চা করে, তাই এই পরবর্তীতে আমি যে গাছটির কথা উল্লেখ করব সেই গাছটির সঙ্গে আপনারা অতীব পরিচিত আমি জানি, এবং তার নাম আপনারা প্রায়শই হয়তো শোনেন বা অনেকের বাড়িতেও থাকতে পারে। সেটি হচ্ছে চাইনিজ বাঁশ গাছ, অর্থাৎ চাইনিজ ব্যাম্বু ট্রি যেটাকে বলা হয়। এই গাছটি আপনারা জানেন খুব ছোট হয়, খুব একটা বিরাট বড় কিছু হয় না। মোটামুটি চাইনিজ ব্যাম্বু বহুবিধ প্রজাতি আছে, সেগুলোর কিছু কিছু জিনিস গাছ রয়েছে যেগুলো মাটিতে লাগালে একটা বিরাট বড় বৃক্ষে পরিণত হয়। কিন্তু চাইনিজ ব্যাম্বু যেটা কিনা ফেংশুই এবং গৃহের বাস্তুর জন্য ইতিবাচক রূপে আপনারা দেখবেন উপলব্ধ বাজারে, সেই গাছটিকে আপনি যদি ঘরে নিয়ে এসে রাখতে পারেন, এটা বাস্তুশাস্ত্র মতেও অত্যন্তই উত্তম এবং আপনাকে বিশেষ ফল প্রদান করবে। কি বিশেষ ফল প্রদান করবে? মানি প্ল্যান্ট যেমন অর্থ সমৃদ্ধিতে সহযোগিতা করে, এটা কিন্তু ভালোবাসা এবং খুশি আনন্দ বৃদ্ধিতে গৃহে কিন্তু কাজ করে। অর্থাৎ বাস্তুতে, বাস্তু মানে তো সেখানে একটা পরিবার অবস্থান করবে নিশ্চয়ই, বা বাস্তুতে বসবাসকারী মানুষদের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত পরিবার তো থাকবেই। তাহলে সেই পারিবারিক সমৃদ্ধি, পরিবারগত সেই যে ফ্যামিলি বন্ডিংটা, পারিবারিক যে সেই সমৃদ্ধিটা, পারিবারিক যে ভালোবাসা, পারিবারিক যে সম্প্রীতি, এই জায়গাটাকে বজায় রাখা, এই জায়গাটাকে দৃঢ় করা, এই কাজটা কিন্তু এই চাইনিজ বাঁশ গাছটা করে থাকবে। অর্থাৎ প্রেম বৃদ্ধি করা, সংসারে দাম্পত্যে, সংসারের পারিবারিক সদস্যদের নিজেদের মধ্যে ভালোবাসা, আন্তরিকতা, প্রেম, প্রীতি, এই যে বিষয়গুলোকে বৃদ্ধি করা, যে কোনো কাজে অগ্রগতি বৃদ্ধি হওয়ার প্রতীক কিন্তু এই চাইনিজ বাঁশ গাছ। এবং এই চাইনিজ বাঁশ গাছ আপনারা কখনো ছাওয়াতে লাগাবেন, একদম ছাওয়া যে জায়গাটা থাকে ঘরে, মানে প্রচণ্ড রোদের কোনো তাপও যে জায়গায় পড়ছে না, আবার সারাদিন আপনি সেই জায়গাটা অন্ধকারাচ্ছন্নও থাকছে না, একটু আলো আঁধারি, একটু ছাওয়া থাকছে, অর্থাৎ রোদের আলো একটা তাপ সেখানে পৌঁছাচ্ছে কিন্তু একেবারে দাবদাহ নয়, আবার একটা খুব রোদে গাছ নষ্ট হয়ে যাবেও না এরকম একটা পরিস্থিতি। সেরকম জায়গায় যদি এই চাইনিজ গাছ রাখতে পারেন, এটা অত্যন্ত ভালো থাকে, খুব ভালো এটা থাকবে। এবং এর গোড়াতে জল দিয়ে রাখবেন, চেষ্টা করবেন যেদিন এই গাছটা কিনবেন দোকান থেকে অবশ্যই সেই দিন 3 স্তর 3 লেয়ারের যে গাছ পাওয়া যায়, 3 লেয়ারের ব্যাম্বু ট্রি বাজারে বিক্রি হয়, সেটাকে ত্রিস্তরীয় বা চাইনিজ বাঁশ গাছ বলা হয়। সেই ত্রিস্তরীয় বাঁশ গাছটি কিনবেন এবং লাল ফিতে তার গায়ে জড়িয়ে দেবেন এবং একটি কাঁচের পাত্রে জল দিয়ে সেইটিকে, বা সেরামিক পাত্রে জল দিয়ে, চীনামাটির পাত্রে জলপূর্ণ করে সেই গাছটিকে তার মধ্যে রাখবেন। এবং এই গাছের গোড়ার যে জল, সেইটি সপ্তাহে নির্দিষ্ট সময়তে আপনি পরিবর্তন করে দেবেন। এই ভালোবাসার প্রতীক, এই উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি এর প্রতীক হিসেবে এবং পারিবারিক সম্প্রীতির প্রতীক হিসেবে এই চাইনিজ বাঁশ গাছ নিশ্চিত আপনাকে সফলতা প্রদান করবে। তবে শুধু এই গাছ কিনে বা বাড়িতে বাস্তুতে রাখাই নয়, এই গাছ যদি কাউকে উপহার হিসেবেও আপনি প্রদান করেন, তার জীবনেও এটা ইতিবাচক শক্তি রূপেই কিন্তু উপস্থিত হবে। পরবর্তীতে আমি একটি গাছের কথা উল্লেখ করব। আমাদের সনাতন ধর্ম তথা সনাতন শাস্ত্রে এই গাছের কথা উল্লেখ করা হয়েছে। এই গাছ আমাদের কাছে পূজ্য। এই গাছ, বেল গাছ যেরকম আমাদের সনাতন ধর্ম তথা শাস্ত্রে উল্লেখ্য এবং অবশ্যই তা সমৃদ্ধ করে আমাদের জীবনকে, নানাবিধ ক্ষেত্রে আমরা তার গুরুত্ব বুঝতে পারি, উপলব্ধ করতে পারি। ঠিক তদনুরূপ আরেকটি গাছ আছে, যেই গাছটির নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু যেই গাছের উপকারিতা, যেই গাছের গুণাগুণ সম্পর্কে যারা সেই গাছের সঙ্গে প্র্যাকটিক্যালি যুক্ত নয় বা সেই গাছটাকে যারা কোনোদিন ব্যবহার করেনি, তারা সেই গাছের গুরুত্ব কিন্তু উপলব্ধি করতে পারেনি। সেই গাছটি হচ্ছে শমী গাছ। এই শমী গাছের কথা আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু বহু ক্ষেত্রে উল্লেখ আছে। এবার এই শমী গাছের কথা আমি কেন বললাম? এটি অত্যন্ত পবিত্র গাছ, অত্যন্ত পবিত্র গাছ। এবং শাস্ত্র বলছে এই শমী গাছে আমাদের নবগ্রহের যিনি অন্যতম এক গ্রহ অর্থাৎ শনিদেব, শনি মহারাজের অবস্থান কিন্তু এই শমী গাছে। তাই এই গাছ শুধু বাস্তুতে স্থাপনই নয়, এই গাছ যেখানেই থাকুক তার পূজা করা, বা এই গাছ যদি সম্পূর্ণ গাছ নাও আনতে পারেন, গাছের একটা পাতাও যদি আপনার গৃহে থাকে, এবং তার কিছু বিধান আছে, কিছু বিধি আছে, সেগুলো আমি বলে দিচ্ছি, সেই হিসেবে যদি সেটা রাখা যেতে পারে গাছটিকে, তাহলে নিশ্চয়ই সেই গাছ আপনার
বাস্তুতে ইতিবাচক শক্তি শুধু বৃদ্ধিই করবে না, আরও বহুবিধ সমস্যার সমাধানও করবে। যেমন এই শমী গাছের যে উপস্থিতি, এই গাছটি কিন্তু বিশেষভাবে আপনাকে ফল প্রদান করবে। শনিবার দিন এই গাছটি কিন্তু গৃহে আনতে হয়। এই যে শমী গাছের কথা আমি উল্লেখ করছি, এই গাছটি সপ্তাহের একটা বিশেষ দিন, নির্দিষ্ট দিন, এই শনিবার এই গাছটিকে যদি আপনার বাস্তুতে আপনি নিয়ে আসতে পারেন, তা অত্যন্ত ইতিবাচক ফল কিন্তু আপনাকে প্রদান করবে। শনিবার দিন শুধুমাত্র বার দেখলেই হবে না, স্নান করে শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছকে কিন্তু বাস্তুতে নিয়ে আসতে হবে। আমি বারবার বলছি, বেল গাছ অর্থাৎ বিল্ল বৃক্ষের ন্যায় এই শমী বৃক্ষও কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত, শুধুমাত্র বাস্তুতে ইতিবাচক শক্তি, শুধুমাত্র বাস্তুদোষ নিরসনকারী, সমস্যা সমাধানকারী নয়, এটা অত্যন্ত পবিত্র গাছ এবং এর সাথে শনি মহারাজের অস্তিত্ব জুড়িয়ে রয়েছে। তাই এই গাছ শনিবার স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাচারে এই গাছ নিয়ে আসতে হবে নিজের গৃহে। তবে কোনো অশৌচ থাকলে এই গাছ কিন্তু সেই অবস্থায় গৃহে আনা উচিত নয়। গৃহের ভেতরে এই গাছ লাগানো কিন্তু নিষিদ্ধ রয়েছে। তাই বাড়িতে যদি এই গাছ আপনি নিয়ে আসেন, আপনার গৃহের বাইরে বা দোকানে যদি নিয়ে যান, কর্মস্থলে যদি নিয়ে যান, তাহলে দোকান কর্মস্থলের বাইরে ওই বাস্তুতেই এই গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন। যেমন উঠোনে বা সদর দরজার পাশে, বিশেষ করে শমী গাছ সদর দরজার পাশে লাগানোই বেশি শুভ বলা হচ্ছে। এবার সদর দরজার পাশে আপনি যদি না লাগাতে পারেন, তাহলেও বাস্তুর উঠোনে বা যে কোনো জায়গায় টবে বা মাটিতে এই গাছ আপনি লাগাতে পারেন। গৃহ থেকে বাইরে বেরোলে আপনি যদি বাস্তুতে সদর দরজার বাইরে এই গাছ লাগান বা যদি টবে এই গাছ সেখানে স্থাপন করেন, তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যখন ঘর থেকে বাইরে বেরোচ্ছেন সেই সময় যেন আপনার ডান হাতের দিকে এই গাছটা পড়ে এবং আপনি যখন ঘরের ভেতর প্রবেশ করছেন তখন যেন আপনার বাঁ দিকে এই শুভ এবং এই অত্যন্ত পবিত্র গাছটি যেন উপস্থিত থাকে, সেভাবে লাগাতে হবে। উত্তর পূর্ব কোণে বা দক্ষিণে অর্থাৎ ঈশান কোণে বা দক্ষিণ দিকের কোণে এই শমী গাছ আপনারা আপনাদের বাস্তুতে লাগাতে পারেন এবং এই গাছের গোড়ায় একটু নীল রং আপনারা করে দিতে পারেন, যা এর শক্তিকে আরো বহুগুণ বৃদ্ধি করবে। অর্থাৎ এর যে গোড়া অংশটা, সেই গাছের গায়ে একটু নীল রং করে দিলেন, অথবা যে টব বা যে পাত্রে বা যে জায়গাটাতে এই গাছটাকে রাখছেন সেই জায়গাটাতে সেই টবটা নীল রঙের হলো, বা সেই জায়গাটাকে একটু নীল রং করে দিলেন। নীল রঙের একটা টাচ, একটা স্পর্শ, নীল রঙের যদি একটা ছোঁয়া এই শমী গাছের জায়গায় থাকে, গায়ে থাকে, তা অবশ্যই আরো তার শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। এবং প্রত্যহ তুলসী গাছের মতন সকাল ও সন্ধ্যায় স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধাচারে এই গাছের গোড়ায় যদি জল দেওয়া যায় এবং ধূপ ও দীপ যদি প্রজ্বলন করা যায়, তাহলে তা কি হবে, আপনার জন্য আরো অবশ্যই শনিদেবের আশীর্বাদ বহন করবে। শনির দেবের ৭.৫ চলছে, শনিদেবের ঢাইয়া চলছে, শনির দশা চলছে, শনির অন্তর্দশা চলছে, অথবা আপনার জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় রয়েছে বা শনি পীড়াদায়ক গ্রহ হিসেবে অবস্থান করছে। যে সমস্যাই থাকুক, যে রকম পরিস্থিতিই থাকুক না কেন, এই প্রতিটি ক্ষেত্র থেকে, প্রতিটি পরিস্থিতি থেকে, প্রতিটি সমস্যা থেকেই এই শমী গাছের উপস্থিতি আপনাকে নিশ্চিত বেরিয়ে আসতে সহযোগিতা করবে। তবে এই গাছে পূজা এবং ধূপ দীপ জ্বালিয়ে এই গাছের সামনে অর্পণ ও শুদ্ধাচারে সাত্ত্বিকভাবে এই গাছেকে হ্যান্ডেল করা অর্থাৎ পরিচর্যা করা, এটাই কিন্তু উচিত এবং উল্লেখ্য। দীর্ঘদিন ধরে যারা রোগ ভোগে ভুগছেন, দীর্ঘমেয়াদী রোগ, হাড়ের সমস্যা, অস্থির সমস্যা, নার্ভের সমস্যা, স্নায়ু, দীর্ঘমেয়াদী রোগ, বাতের ব্যথা, পায়ের সমস্যা, বা কোনো ধরনের পড়ে গিয়ে চোট পেয়েছেন, দীর্ঘমেয়াদী যে কোনো প্রকার রোগ হতে পারে, সেই রোগের থেকে বেরিয়ে আসার জন্য আপনার অফিসে বা আপনার বাড়িতে, গৃহে আপনার কথা কেউ শুনছে না, আপনার কর্মচারী, আপনার বাড়ির যারা কাজের জন্য যে সমস্ত মানুষরা নিযুক্ত তারা আপনার কথা শুনছেন না, এই পরিস্থিতিতে ওয়ার্কার্স, লেবার্স, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যেও এটা একটা টিপস বা টোটকা রূপে শমী গাছের উপস্থিতি এবং ক্রিয়া, পূজা ও সেবা আপনার জন্য ইতিবাচক ফল অবশ্যই প্রদান করবে। তবে এই গাছ যেখানে রাখবেন দেখবেন বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এবং এই গাছে যে দ্বীপ আপনি প্রজ্বলন করবেন সেটা যেন সর্ষে তেলের দ্বীপ হয়, এটা একটু খেয়াল রাখবেন। এবং এই গাছের গোড়ায় বসে যদি শনিদেবের মন্ত্র জপ বা তার পূজা
দিতে পারেন সেটা তো আরও উত্তম, না দিতে পারলেও শনিদেবকে স্মরণ করে সর্ষের তেলের দীপ প্রজ্বলন করে প্রণাম করে প্রার্থনা জানালেও কিন্তু ইতিবাচক ফল আপনি পাবেন। অর্থকষ্ট দূর হবে, শনি সংক্রান্ত যে কোনো সমস্যা দূর হবে এবং মহাদেবের অর্থাৎ দেবাদিদেবের অত্যন্ত প্রিয় শাস্ত্র বলছে এই গাছটি, যেই গাছের একটি পাতাও যদি আপনি শিবলিঙ্গে, গৃহে উপস্থিত শিবলিঙ্গে বেলপাতার মতন যদি সেটা প্রদান করেন, নিবেদন করেন ভগবানকে, তাতে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। তবে এই গাছে পোকা লাগা বা আবর্জনা এই গাছের গোড়ায় ফেলা এগুলো কখনোই করবেন না। যাতে এই গাছে আপনার বাড়িতে এনে আপনি লাগিয়েছেন, এই গাছ আপনি রোপণ করেছেন ইতিবাচক শক্তি নিয়ে নিজের মধ্যে আপনি ইনহ্যান্স করবার জন্য, অথচ সেই গাছ নিয়মিত দেখছেন যে পোকা ধরছে, সেই গাছে দেখছেন যে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ সে গাছটাকে নষ্ট করে দিচ্ছে, বা গাছের গোড়ায় কেউ নিয়মিত আবর্জনা ফেলছে, এগুলো কিন্তু করা যাবে না। এগুলোর হাত থেকে রক্ষা করতে হবে এবং এই গাছের যেখানে থাকবে তার আশেপাশ পরিষ্কার রাখবেন। জুতো, ঝাঁটা, নোংরা, আবর্জনা, মানে অসুচি বস্ত্র এগুলো কিচ্ছু রাখবেন না। কোনো নালা নর্দমার ওপর শমী গাছ বসিয়ে দিচ্ছেন, ফেলে দিচ্ছেন, এতে কিন্তু বিরূপ ফল কিন্তু আপনাকে পেতে হবে। পরবর্তীতে যে গাছটির কথা বলবো সেই গাছটি আমাদের এই ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের এই পশ্চিমী অংশতে অতখানি উপলব্ধ না হলেও আপনাকে একটু কষ্ট করে জোগাড় যদি আপনি করতে পারেন নিশ্চিত ভালো ফল প্রদান করবে, সেটা হলো রবার গাছ। বাস্তুতে রবার গাছের উপস্থিতি বাস্তুশাস্ত্র হিসেবে বাস্তুতে অত্যন্ত আশু ফল, পজিটিভ ইতিবাচক ফল প্রদানকারী। বাস্তুর দক্ষিণ বা পূর্ব দিকে এই গাছটি রাখতে পারেন, দক্ষিণ পূর্ব কোণেও রাখতে পারেন। যেখানে মানি প্ল্যান্ট রাখার কথা আমি বলেছিলাম সেখানে রাবার গাছও আপনি রাখতে পারেন। এই রবারের গাছ আপনাকে অর্থ লাভে সমৃদ্ধশালী করে তুলবে, দেনা ঋণ শোধ করতে সাহায্য করবে এবং সরাসরি যদি এই গাছটা রোদে রাখেন তাহলে কিন্তু সেটা কিন্তু গাছটা শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রাবার গাছের জন্য একেবারে ডাইরেক্ট সানলাইট বা একবারে তীব্র সূর্যালোকের কিন্তু কোনো প্রয়োজন হয় না। এই গাছে প্রচুর জলের এবং পরিচর্যার প্রয়োজন হয়, তবে এই গাছের উপস্থিতি আপনাকে নিশ্চিত ফল প্রদান করবে। পরবর্তী যে গাছটির কথা আমি বলবো সেইটির নাম একটু আনকমন, একটু আমরা কমই শুনি, কিন্তু বাজারে বা গাছের দোকান নার্সারিতে খোঁজ করলে আপনি এই গাছটি পেয়ে যাবেন। কারণ আমাকে বলতেই হবে, কারণ বাস্তুতে এই গাছটির উপস্থিতি এবং তার যে আশীর্বাদ সেইটি কিন্তু অবশ্যই বিস্ময় সৃষ্টি করে। সেটা হচ্ছে জেড প্ল্যান্ট। এই জেড প্ল্যান্ট যে গাছটি, এই গাছটি বাড়িতে রাখলে প্রচুর এনার্জি তৈরি হয়, প্রচুর এনার্জি, পজিটিভ এনার্জি, ইতিবাচক শক্তি প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়, প্রচুর পজিটিভ ইতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে সর্বত্র, প্রচুর শক্তি, ইতিবাচক শক্তি গৃহের বাস্তুতেও আপনি উপলব্ধি করতে পারবেন। এটাকে বলা হয় জেড প্ল্যান্ট। এই জেড প্ল্যান্ট যদি কোনো বাস্তুতে থাকে, সেই বাস্তুতে বসবাসকারী ব্যক্তিদের কাজ কর্মে মনোনিবেশের শক্তি বৃদ্ধি পায়, আরও তারা কর্মঠ হয়ে ওঠে, কাজের জন্য তাদের যে এনার্জি সেইটি কিন্তু অত্যন্ত বৃদ্ধি পায় এবং অবশ্যই পারস্পরিক পারিবারিক সম্পর্কে সুস্থিরতা লাভ হয়, পারিবারিক বিবাদ অশান্তি এগুলোর বিনাশের প্রবণতা লক্ষ্য করা যায় এবং ব্যবসা যারা করেন তাদের জন্য তো অত্যন্ত উপযুক্ত, অত্যন্ত শুভ, অর্থ সংকট মেটে। তাই দক্ষিণ বা পশ্চিম দিকে যদি এই গাছ রাখতে পারেন বাস্তুতে সেটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে। পরবর্তী গাছ যেটির নাম বলবো সেটি হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট নামটা থেকেই আপনারা বুঝতে পারছেন সাপের মতন যেই গাছের আকৃতি আপনারা নিশ্চয়ই দেখেছেন। বহুবিধ যারা গাছ নিয়ে চর্চা করেন বা গাছ নিয়ে থাকেন তাদের কাছে আমি যতগুলো গাছের আজকে কথা বলছি এগুলো কোনোটাই হয়তো নতুন নয়, তাদের পরিচিত। কিন্তু যারা ইনডোর আউটডোর প্ল্যান্টস বা একটু গৃহ পরিচর্যা, একটু বাস্তু পরিচর্যা নিয়ে থাকেন, পড়াশোনা করেন, নিশ্চয়ই জেড প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট এই নামগুলো আপনারা শুনেছেন। স্নেক প্ল্যান্ট যে গাছটা সাপের মতন আকৃতি বিশিষ্ট এবং এই গাছটা নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয়। এই গাছটি যেখানেই আপনি রাখবেন, দোকানে হোক, ব্যবসাস্থলে হোক, অফিসে হোক, গৃহে হোক, ফ্ল্যাটে হোক, বাড়ির ছাদে হোক, এটা ওই জায়গার যে নেগেটিভ, যে নেতিবাচক শক্তিটা রয়েছে সেই শক্তিটাকে পুরোটাকে নিজের মধ্যে শোষণ করে নেবে এবং ইতিবাচক শক্তিটাকে কি করবে, ছড়িয়ে দেয়। অর্থাৎ একটা ফিল্টারের মতন কাজ করে, ইতিবাচক শক্তিটাকে ছড়িয়ে দেবে, নেতিবাচক শক্তিটাকে নিজের মধ্যে সমাহিত করে নেবে। এতে প্রবল শারীরিক সুস্থতা, মানুষের আরোগ্যতা লাভ হয়। এবং এই গাছটি যেহেতু ইনডোর গাছ, সেই জন্য ইন্টেরিয়রের গাছ, সেই কারণে ঘরের ভেতরেও রাখতে পারেন, বিশেষ পরিচর্যার তো প্রয়োজন নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তবে এই গাছ যদি দক্ষিণ দিকে রাখা যায় বা দক্ষিণ পশ্চিমে রাখা যায় অধিক উত্তম, অধিক শুভ এবং নার্ভাসনেস, ভয়, ভীতি, হঠাৎ করে অকারণে ভয় পেয়ে যাওয়া, এইগুলোর হাত থেকেও আপনাকে
মুক্ত করবে এবং বাড়ির পরিবেশটাকে পজিটিভ রাখতে সহযোগিতা করবে। পরবর্তী যে গাছের কথা বলবো সেটি হলো পিস লিলি গাছ। এই পিস লিলি গাছ নাম থেকেই বুঝতে পারছেন যে লিলি যে ফুল বা যে গাছ, এটাকে আমরা প্রেম ভালোবাসার প্রতিকৃতি হিসেবে ধরি। এবং এই পিস লিলি যে গাছটি, এই গাছটিও কিন্তু প্রেম ভালোবাসা বৃদ্ধির সূচক হিসেবে কাজ করে। গৃহে বা বাস্তুতে থাকলে প্রেম প্রীতি ভালোবাসা ইত্যাদি বৃদ্ধি পায়, দাম্পত্য কলহ নাশ হয়, বিবাহের বাধা বিপত্তি নাশ হয়, প্রেমজ সম্পর্কের বাধা নাশ হয়, মানসিক শান্তি অবশ্যই বৃদ্ধি পায়। তাই উত্তরে বা পূর্বে এই পিস লিলি গাছের উপস্থিতি বাস্তুতে নিশ্চিত ভালো ফল প্রদান করবে। এবং সর্বশেষ ও দশম যে গাছটির কথা বলবো, যেটি না বললেই নয়, সেটিকে আপনারা সকলেই চেনেন এবং সেটি হচ্ছে অ্যালোভেরা গাছ। বাস্তুতে এবং জ্যোতিষে এই দুটো ক্ষেত্রেই গৃহের দোষ নাশকারী যে উদ্ভিদ বা গাছগুলির কথা উল্লেখ করা হয়েছে, যেগুলির পরিচর্যার জন্য, তার মধ্যে অন্যতম এবং মুখ্য একটি হচ্ছে এই অ্যালোভেরা গাছ। হ্যাঁ, এই অ্যালোভেরা গাছের গায়ে এটি কাঁটা রয়েছে, অর্থাৎ এটিকে কণ্টকযুক্ত বৃক্ষ, কণ্টকযুক্ত উদ্ভিদ বলা হয়, বৃক্ষ নয়, কণ্টকযুক্ত উদ্ভিদ বলা হয়। কিন্তু এই অ্যালোভেরা গাছ আবার যেরকম তার ঔষধি কার্যকারিতা বা গুণ রয়েছে, তদনুরূপ বাস্তুর ইতিবাচক শক্তি বর্ধনকারী এবং নেতিবাচক শক্তিকে শোষণ করবার মতন সুগুণও কিন্তু তার মধ্যে রয়েছে। পজিটিভ এনার্জি বৃদ্ধিকারী এই গাছকে উত্তর পশ্চিমে যদি রাখা যায়, এই গাছ অবশ্যই আপনাকে ইতিবাচক ফল দেবে এবং গৃহের বা বাস্তুর যে নেগেটিভ বা নেতিবাচক শক্তি সেটাকে শোষণ করে নেবে। তাহলে এতক্ষণ যে 10টি গাছ আমি আলোচনা করলাম, অবশ্যই এই 10টি বা 10টির মধ্যে এক বা একাধিক গাছ আপনার বাড়িতে রাখুন। নির্দিষ্ট দিকে নির্দিষ্টভাবে যে পরিচর্যার কথা বলেছি সেইভাবে রাখুন। তাতে দেখবেন অবশ্যই বাস্তুতে যে দোষ ত্রুটি সমস্যা বিপদ চলছে সেইগুলির হাত থেকে কিছুটা নিশ্চিত আপনি উত্তরিত হতে পারবেন, কিছুটা উত্তরণ আপনার ঘটবে, কিছুটা সমাধান ঘটবে। আজকে বাস্তুতে গাছের উপস্থিতি নিয়ে এইখানেই আলোচনা শেষ করব। পরবর্তীতে অন্য ভিডিওতে পুনরায় কোনো জ্যোতিষ বা তন্ত্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় আসব। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি গ্রহণযোগ্য বলে মনে হলে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। এবং যারা আমার সঙ্গে সরাসরি কনসাল্ট করতে চাইছেন অনলাইন বা অফলাইন, তারা অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করে যোগাযোগ করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা।